শোনো, এইভাবে তুমি পাগলামি করো না। সরে যাও মন্দিরে। আজ আমি ওদের সব গোটাকে গুলি করে মারবো। না ঠাকুরজি, না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে তুমি একটা ভুল করে কেন আবার ভয়ঙ্কর ভুলটা করতে যাচ্ছ? দেবী ভুল করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। না, ঠাকুরজি তো শিশু নয়, নিজের সিদ্ধান্ত ভালো মনে করে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া সে একটা হাবা গোবা ছেলেকে যদি স্বামী হিসেবে মেনে নেয়, তাতে তোমার অসুবিধাটা কোথায়? ও, এবার আমি বুঝেছি দেবী এত দূর এগোনোর সাহস পেল কোথা থেকে। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমাদের মধ্যে কে সাহস এবং যুক্তি দিয়ে দেবীকে কাজ করতে বাধ্য করিয়েছে। কি বলছো তুমি? না হলে দেবীর সাহস হতো না একেবারে সিঁদুর পরে ওই শখের শ্বশুর বাড়ি যেতে। এসব তুমি কি বলছো? বলো বলো, কে সে? কার যুক্তিতে দেবী এ কাজ করেছে, তোমার না ওই স্বরূপের? বলো। না, এইভাবে পাগলামি করো না, ওতে গুলি আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তার কাছে তো অতি সামান্য। এখনো বলো, কে কে দেবীকে ভুল বুঝিয়েছে? বলো, নহলে তোমাকে আমি কিছু বলিনি, আমি জানি না। বৌদির উপর বন্দুক বাগিয়ে এমন বীরত্ব নাই বা দেখালে? দেবী খেলার পুতুল নয় যে তাকে যে যেমন খুশি নাচাবে। তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, চলে যাও, ওর মাথায় খুন চেপে গেছে, চলে যাও তুমি। খুন নয় বৌদি, খুন নয়, ওটা এই রায় বংশের একটা বদগুণ। বন্দুক উঁচিয়ে হম্বিতম্বি করে আভিজাত্য বাড়ানোর ওটা একটা ভুয়ো প্রচেষ্টা। আভিজাত্যের কতটুকু কি বুঝিস তুই? ছোট থেকে দেবী যে ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে, ওখানে সে কতটুকু পাবে? এই ঐশ্বর্যের চেয়েও দেবী সেখানে আর অনেক বেশি কিছু পাবে দাদা। এখানের আভিজাত্যের দম বন্ধ হওয়া দেবী সেখানে পাবে এক নির্মল মুক্তির নিঃশ্বাস। এখানে ঐশ্বর্যের চেয়েও পাবে অনেক দামি এক সামাজিক স্বীকৃতির আশ্বাস, যেগুলো দেবী কাঞ্চনের কাছ থেকে কোনোদিনও পেত না। আমি কি পেলাম ওই পুণ্যপতমাস্টারের কাছ থেকে? পরাজয়ের কারণে। ঘৃণা কেন? তুমি পরাজয় ভেবো না, তুমি তোমার হৃদয় দিয়ে, মানবতা দিয়ে আবার তুমি জয় করে নেবে। না, আমি জয় করব আমার এই শক্তি দিয়ে, আমি জয় করব আমার এই বন্দুক দিয়ে। আমি জয় করবই। বলো বলো, কে দেবীকে ভুল কাজ করতে বাধ্য করেছে? বলো। অসম্ভব, এ কখনো হতে পারে না, আমি এ হতে দেব না। স্বরূপ, তাহলে ভাই বলে আমি কিন্তু তোকে ক্ষমা করব না। ওগো, তোমরা কি দুজনে পাগলামি শুরু করলে? শান্ত হও, তোমরা শান্ত হও। পাগল আমি হইনি, পাগল হতে তোমরাই আমাকে বাধ্য করেছো। মন্দিরা, তুমি আমার স্ত্রী, তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে? তা না করে ওর পক্ষ নিয়ে তুমি আমাকে কথা বলছো। হ্যাঁ বলছি, পক্ষ বিপক্ষ বিচার নয়, চিরদিন ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং আজও আমি তাই করব। ও, সে তো করবেই। আজকাল আমি লক্ষ্য করছি আমি যা করছি সেটাই তোমার কাছে ভুল, আর ও যেটা করছে সেটাই তোমার কাছে ঠিক মনে হচ্ছে। আজকাল তোমাদের ওই ভালোবাসার আদিক্ষেতাটা আমার আর ভালো লাগে না। সে তো লাগবেই। এই মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও তা শুধু আধারই দেখাবে দাদা। একটা কথা তুমি শুনে রেখো দাদা,
ঠাকুরপো, আমার প্রতি বৌদির আদিক্ষেতা তোমার কাছে অসহ্য লাগলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা। স্বরূপ, যে পবিত্রতা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায় না। ঠাকুরপো, আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি, বরং দাদার এই মানসিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি বৌদি, ভীষণ লজ্জা পেয়েছি। ঠাকুরপো, যে লজ্জাটুকু দাদার মধ্যে নেই বলে আজ তোমার আমার সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। চুপ করো কিন্তু ঠাকুরপো। তা তুমি কোনোদিনও পারবে না দাদা, স্বরূপ, তা তুমি কোনোদিনও পারবে না। ঠাকুরপো, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? ঠাকুরপোকে তুমি এত বড় আঘাত দিলে। আঘাত তো আমি ওকে দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, লাগলো গিয়ে ওর বুকে। কেন, কোন সম্পর্কের অধিকারে তোমাকে কথাটা বললে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের অধিকারে আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি দাম পায়? এ তুমি কি বললে? তোমার চেয়ে ওর মূল্য আমার কাছে বেশি? এই কথাটা তুমি বলতে পারলে? কি বললে? চোখ দিয়ে যা দেখা যায় সেটা যেমন সব সময় সঠিক হয় না, মন দিয়ে যেটা অনুভব করা যায় সেটাও কিন্তু সব সময় সত্য হয় না। তাই বলছি, চোখ আর মন পরিষ্কার রেখেই দেখবে। মন আমার পরিষ্কারই আছে মন্দিরা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমার আর স্বরূপের মধ্যে একটু একটু করে ময়লা জমে উঠেছে। ওইটারে আপনি ভালো করে সোডা ও সাবান দিয়া ধুইয়া মুছা সাফ করিয়া দেন রাইমশাই। উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবী সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানাতে চান, তাই ওনাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু কি কি ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রাইমশাই, আমার অনেক কটা পরিচয় আছে, তবে আপাতত আমার একটা পরিচয় হইল আপনাগো শত্রুর ওই পুণ্যব্রত মাস্টারের বোনায় আমি। পুণ্যব্রত মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? হায় রাম, কয় কি যে মুখ্য সূক্ষ্ম পোলাটারের সাথে আপনাকে বইনের বিয়া দিয়ে দিতে পারে সে আপনার শত্রু হইব নাকি মিত্র হইব? কিন্তু যা বলছেন সবকিছু ভালো মতো জেনে বুঝে বলছেন তো? আরে ভাই, দিন রাত যা কানের কাছে শুনতে আসি তাই তো আমি কইতে আসি। কে কে শুনেছো তুমি? ওই হাঁদারামটার সাথে আপনার বোনের বিয়েটা একটা ও সাল মাত্র। আসল কথা হইল গিয়ে ওই পুণ্যব্রত মাস্টার নিজেই তো আপনার বইনটারের ভোগ করিয়েতে চায়। স্যার, আপনি কি করছেন স্যার? আপনি কি করছেন? চালান চালান গুলি, আমারে গুলি করলে যদি ওই কষি মায়াটার জীবনটা মাপ হইয়া যায় তো চালান। একটা কষি মায়ার জীবন যৌবনের চাইতে আমার জীবনটা তো একবারে মিনিমাম। যা বলছো তা সব জেনে শুনে বলছো তো? তারপরে সংবাদ তুমি বলো। সংবাদ নয়, কোন দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ, আপনার ওই বইনটারের ভোগ করানোর পর ওই পুণ্যব্রত মাস্টার আপনার বইনটারে কোথায় বিক্রি করে দিতে চায়। সে কি? তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে স্যার? কোন উপায়? উপায় অবশ্য একটা আছে, আপনারা যদি কন আর যদি কিছু মালকড়ি খরচা করেন তাহলে আমি এই সব বন্দোবস্ত করে দেবো। আরে আপনি কি করবেন মশাই? আপনি তো ভালোভাবে সোজা দাঁড়াতেই পারছেন না, আর রোগের ভারে আপনার সারা শরীরটা লড়ছে। কোন ভরসায় আপনাকে আমরা এত টাকা দেব?
আয়রা কয় কি শোনেন ভাইয়া, ওই কেষ্ট ঠাকুরের অনেকগুলো রূপের মধ্যে একটা রূপ ছিল, লোকে যারে কয় বিশ্বরূপ দর্শন। যখন দরকার হইতো তখনই সেটা প্রকাশ করিত। আর সেরকম কৃষ্ণ ঠাকুরের মতনই আমার একটা রূপ আছে, আর সেটা হইল গিয়া ও হে মানিক চাঁদ। বলা তোর করোনা ভাইরাসের কালো কালো বলতি, কালো কালো। কি পাগলামো করছো খোকা বাবু? আজ তোমাদের ফুলসজ্জা, আজ এই ঘরে তুমি আর বৌদিমণি বসে বসে কত কথা বলবে। বলে বলে আমার আমার ভয় করছে। থাক না, মেয়েটা বদ্ধ লাগি সাহেব, মেয়েটা বদ্ধ লাগি। বলতে নেই দাদা, বলো বউ। আমার লজ্জা করে না। লজ্জা তো বৌদি পাবে, আর বৌদির সব লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে ম্লান করে দেবে। ভালোবাসা আর ওই ধোয়া বৌদির সাথে কিন্তু একদম পাগলামি করবে না, সে যা বলবে তুমি মন দিয়ে শুনবে। না, সেটা তো করবো। এটা ধর তুই বলি, ওই ভালোবাসা ধোয়া তো আমি জানি না ভাই। তুই আমাকে একটু বলে দিবি কেমন করে ভালোবাসতে হয়? হ্যাঁ ঈশ্বর, এও কি শিখিয়ে দেওয়া যায় যে মানুষটা তার সর্বস্ব আবেগ ভালোবাসা ছেড়ে এই এই ইয়াতে এসেছে, সে কি পাবে দয়াময়, সে কি নিয়ে থাকবে? তোর তোকে দল নন্দদা, তুমিও কাঁদতো নন্দদা? কাঁদবো কেন ছোট বাবু? বলে আমি কাঁদবো কেন? আজ আমার আনন্দের দিন গো, আজ আমার আনন্দের দিন। যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তার বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো একটা সুন্দর বউ এলো, আমি আনন্দ করবো না? নন্দদা ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই, বল না রে, বল না রে, কি করবো বল না রে। আবার ম্যাম সাহেব বলে বউ বলতে বলছি না, বলো না। ও বউ আছে, এবার আমি কি বলবো? ও বউ। তুমি চুপ করে দাঁড়াও, ওই দেখো বৌদিমণি আসছে। বৌদিমণি? তুমি একটু ভালো ভদ্রভাবে দাঁড়াও খোকা বাবু। হ্যাঁ, আমি তাহলে কি বলে ডাকবো না ভাই? কি বলে ডাকবো? কি বলবো? বউ বলবো, বলবো ও বউ, বউ আবার বউ বলে ম্যাম সাহেব বলতে বলছি না। কি হলো, থামলি কেন? ডাকো, আবার ডাকো। এই, আমার লজ্জা করে না, লজ্জা করে না বুঝি? বৌদি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল, তার জন্য তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল, হয়তো অনেক কিছুই জানে না, দাম্পত্য জীবনের মানেই হয়তো বুঝে না। দাদাকে তুমি তোমার নিজের মতো করে গড়ে নিও বৌদি, তোমার নিজের মতো করে গড়ে নিও। হ্যাঁ ভাই, তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আমার স্বামীকে যথাযোগ্য করে গড়ে তুলবো। পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী গো, তোমার মতো দেবী সবাই আমার খোকা বাবু আবার একটা নতুন জীবন ফিরে পাবে গো। আবার নন্দদা, তুমি যেও না, তুমি যেও না। এই দাঁড়াও, দাঁড়াও, এই কিসের ভয় তোমার? বলো বলো, কিসের ভয়? তুমি আমার বকবে না তো বউ? তোমার না, বকবে আমি না তো? বলবো না, বলো। তুমি যদি রাগ বলো, আমি রাগ করবো কেন? ওই ওই ভাই বলছিল না, বলছিল তোমাকে ওই
বউ বলে ডাকলে তুমি না রাগ করবে, তাই তোমাকে বৌদিমণি বলে ডাক। বৌদিমণি? এই না না, বলছিল বউ বলে ডাক, বলছে বউ বলে ডাকলে কিনা রাগ আচ্ছা করবে। ঠাকুরপো তোমাকে আর কি কি বলেছিল? আল আল বলেছিল, হ্যাঁ বলো কি বলেছিল? বলেছিল বলেছিল তোমাকে ভালোবাসা দিতে, কিন্তু আমি তো ওই ভালোবাসাটা জানি না বউ। তুমি আমাকে বলো, শিখিয়ে দাও না কেমন করে ভালোবাসতে হয়। এই দেখো, ভালোবাসা কখনো শেখানো যায় না গো, ওটা তো অন্তরের আবেগ দিয়ে উপলব্ধি করে নিতে হয়। বউ এই যে তুমি কি বলতো? এই জানো, আজ আমাদের ফুলসজ্জা, আজ আমার নতুন জীবন শুরু করার দিন। আজ আমার সব কিছু দায়িত্ব আমি তোমার কাছে সঁপে দেবো। এসো গো আমার দেবতা, তোমার এই দাসী ভক্তির তুমি প্রণাম নাও। এই এই দেখো, ওই আকাশে কেমন চাঁদ উঠেছে, রূপালী জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ। আর ওই আকাশের দিকে চেয়ে চেয়ে আমরা বলবো, বলবে বউ, ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো। এই মধুধারায় আগে তো আসেনি, এই মধুধারায় আগে তো আসেনি, মধুময় থাকে যোজনা ছুঁয়ে। ওগো চাঁদ জেগে থাকো আমাদের মাঝখানে। আমার যে বড় ভয় করছে গো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না। আমি বলছিলাম কি জানো, আজকের এই ফুলসজ্জার দিনে এই কাজটি না করলে কি চলতো না? চলো না, সব কাম আমি গুছায় রেখেছি। কামটা ঠিক মতো না সারতে পারলে সব প্ল্যান একবারে ভেস্তে যাইবো। তবে আমি বলছি কি, যা করার কিন্তু খুব সাবধানে এই যাও যাও, তুমি যাও। যাচ্ছি যাচ্ছি, যেন আমার ভীষণ ভয় করছে গো। যা করার তুমি খুব সাবধানে করো কিন্তু। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভয় নয়, চলো না, ভয় নয়। তোমাগো ভাইপো হাঁদারামটার জন্য আমারও একটু কষ্ট হইতাছে, কিন্তু কিছু পাইতে হইলে তো কিছু হারাতে হয়, চলো না। তবে আমি হারাতে চাই না, আমি আর কিছু ছাড়তেও চাই না। আমি যা নেব সব একসাথে লইতে চাই। এই এই আমাকে তুমি ক্ষমা করে দিও, জানো আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি না তোমাকে অনেক আঘাত দিয়েছি। এই চলো, তুমি ঘুমাবে, চলো, আমি না তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। না বউ না, আর তুমি ঘুমাবে, চলো। না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। চলো না, তুমি ঘুমাবে, আমি মাথায়। আমার বলবো তো, তুই ওকে ডাকছি গো। পিসিমা, এই পিসিমা, পিসিমা দাঁড়াও, আমি দরজা। দেখো দেখো কে ডাকছি। পিসিমা, তোমার পিসেমশাইয়ের না খুব অসুখটা বেড়েছে, সেই জন্য ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাদাকে ডাকতে এসেছি। পিঠে মধ্যে রতুক মেলেতে। কিন্তু কিন্তু এত রাতে তুমি ডাক্তার কোথায় আনতে যাবে? তুমি কিন্তু বেবো দেবো, আমি যাবো আর আসবো। পিঠে মধ্যে রতুক মেলে দেবো না, আমি যাবো আর আসবো। তুমি বলো
ততক্ষণ পিতামাতাতে গল্প করলো, আমি দাবো আলাদা, দাবো আলাদা। কি ও যে সত্যি সত্যি চলে গেল পিসিমা? যাক না যাক না, ও তো এখনই ফিরে আসবে নাকি? তুমি ততক্ষণে এইখানে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নাও কেমন? আমি আবার গিয়ে দেখি তোমার পিসে মশাই কেমন আছে। ঘুমিয়ে নাও বললে কি ঘুম আসে পিসিমা? আজ যে আমার জীবনে এক স্বপ্নময় রাত, আর এই রাতে স্বামী পাশে না থাকলে কি কারো ঘুম আসে? না না, আমি বরং আমার স্বামীর জন্য সেই গান গাইতে গাইতে আমি তার অপেক্ষা করব। এই বধূ যামিনী আগে তো আসে, এই বধূ যামিনী আগে তো আসে, বধূ ওই না যোছনা ছুঁয়ে গোছা তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে, ও এ রাতের সাথী হয়ে, ও এ রাতের সাথী। আস্তে আস্তে ওই তো খুব সদর বনে আমার শিকার আস্তে আস্তে আইতাছে। ওহে মানিক চান, এবারে তো শিকারটাকে তুই শক্ত করিয়া ধরে ফেল। পিতামাতাই, পিতামাতাই, তোমার তোমার থলি খেলা পিতামাতাই, তোমার তোমার কত দিবি পিতামাতাই? আমি এক্ষুনি যাবো ডাক্তার নিয়ে গো। হ্যাঁ, আমি এক্ষুনি যাবো আলাদা। দাঁড়া রে দাঁড়া হাদারাম, আমাকে এখন তোকে ডাক্তার নয়, এখন তুই যাবি সারাই ফোন। ওকে ও কিসের শব্দ? কে যেন কোথায় আর্তনাদ করে উঠলো? হ্যাঁ হ্যাঁ, কে যেন কোথায় আর্তনাদ করে উঠলো? বাবা বাবা, আপনি একবার এখানে আসুন না বাবা, কে আর্তনাদ করে উঠলো? বোমা, বাবা তোমরা কোনো আর্তনাদের শব্দ শুনতে পেয়েছো? আর্তনাদ বাবা? হ্যাঁ, একটা চাপা আর্তনাদ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে চেয়ে দেখলাম তোমাদের দরজা খোলা। খোকাকে দেখছি না কেন বৌমা? খোকা কোথায়? সে তো কিছুক্ষণ আগে ডাক্তার আনতে গেছে বাবা। এত রাতে ডাক্তার আনতে গেছে কেন? কার কি হয়েছে? কিছুক্ষণ আগে পিসেমা এসে বললেন পিসেমশাই অসুখটা বেড়েছে, তাই এত রাত্রে ওকে ডাক্তার ডাকতে পাঠালেন। মানিকে অসুখ বেড়েছে? হ্যাঁ। ওদের তো ঘর বন্ধ করে দেখলাম, সেটা তো আমায় জানাতে পারতো। আজকের দিনে খোকাকে না পাঠিয়ে হৃদয়কে পাঠাতে পারতো, তা না করে ছলো না ছলো না। কি হলো বাবা, তোমরা এমন করে সকলে চিৎকার করতে করতে? মানিকের নাকি অসুখ বেড়েছে। কি পিসে মশাইয়ের অসুখ বেড়েছে? কি হয়েছে দাদা? এত রাত্রে তুমি আবার আমায় ডাকছো কেন? বলি সারাদিন খাটাখান্নির পরে একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। মানিক কেমন আছে ছলো না? শুনলাম নাকি মানিকের নাকি অসুখটা বেড়েছে। কে বলো? বলেছে? কে বলেছে? দাদা গিয়ে দেখে এসো না কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আরে বাবা, অসুখ বাড়লে কেউ এমন নাক ডাকিয়ে ঘুমোতে পারে নাকি? পিসিমা, একটু আগে যে আপনি এসে বললেন পিসে মশাই অসুখটা বেড়েছে, আর সেই জন্য এত রাতে আমার স্বামীকে ডাক্তার ডাকতে পাঠালে। মা, বলি কখন এসে তোমার কাছে আমি এইসব কথাবার্তা বললুম শুনি? বলি তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি বাপু? হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখছো? আমি আবার কখন এসে বললাম এসব কথাবার্তা? পিসিমা, আপনি কি বলছেন পিসিমা? আপনি তাকে ডেকে নিয়ে গেলে এখন কি আপনি অস্বীকার করছেন? আরে বাবা, আজ তোমাদের হচ্ছে ফুলসজ্জার রাতে, বলি তোমাকে আমি শুধু শুধু এসে এখানে ডাকতে যাব কেন শুনি? দাদা, এই বৌমা এসব কি কথাবার্তা বলছে বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না। খোকা তাহলে গেল কোথায়? বাবা
বাবা আমার না ভীষণ ভয় করছে বাবা। আমার মনে হয় আপনার ছেলে হয়তো কোনো না কোনো বিপদে পড়ে গেছে। রিধিমা, না না বৌদি না, এখন তুমি এসব কথা বলো না। বাবা বাবা আমার মনে হয় এর ভিতরে অনেক ষড়যন্ত্র আছে বাবা। কোথায় খুঁজবো তাকে? বৌমা ছলনার কথা শুনে আমি যে বড় বিপদ হয়ে পড়েছি, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এখন আমার কি করা উচিত? কোনটা ঠিক কোনটা বেঠিক? আমি মরে গেলাম রে। কি বেঁধে গেছি কান্ড রে বাবা, আমার কোমরের হাড় মাড়গুলো সব ভেঙে গেল রে। কি দাদু, এই অবস্থা কি করে হলো তোমার? তুমি কি ওই বাঘিনীর গুহায় ঢুকেছিলে দাদু? দোষ শালা, বাঘিনীর গুহায় কোথায়? আমি তো গোয়াল ঘরে ঢুকেছিলাম রে। গেল রে, গেল রে। আমার কোমরটা আর বোধ হয় নাই রে ভাই, সব গেল রে। কি বেঁধে গেছি কান্ড রে ভাই। তবে গোয়াল ঘরে ঢুকেছিলে, তোমার এই অবস্থা হলো কি করে দাদু? কি আর বলবো রে ভাই, ঝুরি তো সেদিন বেশ আদর করে ওর ঘরে ডাকলো কিনা বল? ডাকলো দাদু, তারপর কি হলো গো দাদু? সন্ধ্যা হতে না হতেই আমি ওর গোয়াল ঘরে ঢুকে পড়লাম। চারিদিকটা ঘুট ঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর কি হলো গো দাদু? ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে, ফসফস আর খসখস, ফসফস আর খসখস। আর আমার মনটা হচ্ছে ফসফস আর ফসফস। আমি ভাবলাম ওই ঝুমরিটা বোধহয় ওই কোণে ঝাপটি মেরে বসে আছে। আমি অমনি গিয়ে তাকে যখনই আওয়াজ শুনেছি, যখন দেখছি ওখানে ঝাপটি মেরে বসে আছে, ওকে যাই চুমরিকে তুমি জড়িয়ে ধরলে দাদু, তারপর কি হলো গো দাদু? তারপর আর কি বলবো রে ভাই, শেখ বিধি কিচ্ছি কাণ্ড। যেই না জড়িয়ে ধরেছি, অমনি শুরু হয়ে গেল গুটনি আর কেলানি, গুটনি আর কেলানি। জানিস ভাই, আমাকে শূন্যে তুলছে আর দোষার দূরে ফেলছে, তুলছে আর দোষার দূরে ফেলছে। সালা মৃত্যু, গাঁদা করে গল্প বলার জায়গা পাইনি। চুমরি তোমাকে তুলছে আর ফেলছে, তুলছে আর ফেলছে। দুধ শালা, ওখানে ঝুমরি ছিল নাকি? ওখানে তো ছিল একটা খেপা। বাবারে, হায় 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 গো, আমার নাগরের এ কি হাল হলো! দেখি 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 দেখি, দেখি, দেখি। আমাকে ষাঁড়ের কুতনি খেয়ে এখন আবার সোহাগ করতে এসেছে। এই, তুমি শালা কি বলো তো নাগর? আমি তোমাকে বললাম রাত্রে আসতে, আর তুমি কিনা সন্ধে হতে না হতেই চলে এলে। এই জন্যেই তো এই অবস্থা। তুমি তুমি আমাকে রাত্রি আসতে বলে? হ্যাঁ, শালা কত ভুল করে ফেললো। রাতেই তো, তবে আর গোয়াল ঘরে নয়, এইবার তুমি আমার ঘরেই এসো, কেমন? বলে এই ঘরে বাবা রে,
বিছানা মগমলের বালিশ ও ও, আমার মনটা না ঠিক আছে ঠিক আছে আর কিন্তু কোনো ভুল হবে না। আমি বেশ শরীরটা ফিট করে একেবারে বেশ ভালো করে ফিটফাট হয়ে এবার কিন্তু সেই নরম বিছানাতে জড়িয়ে উরি উরি বাবা ঘরে কিন্তু উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা। সালা বুড়োর আগে আমি তোর ঘরে যাব। তোর উপরে না আমার হেভি লোভ বাইরে। কি বলিস শালা? আমার উপর তো লোভ? না না তোর উপরে না, তোর উপরে না, ওই মুরগির উপর। মুরগি? আমি জানতে পেরেছি আগের জন্মে আমরা দুজনে না, আমি ছিলাম শিয়াল আর তুই ছিলি না মায়ের একটা মুরগি। মুরগি? হ্যাঁ, তাই তো মায়ের তোর উপরে আমার এত লোভ। তোকে দেখে আমার জীবে লোভ আসে রে। কিন্তু আমি তো অন্য কথা জানি রে গুগলু। কি কথা রে? আগের জন্মে তুই যেমন শেয়াল ছিলি, ঠিক আমি তেমনি ছিলাম শেয়ালি। ওই জঙ্গলের ঢিপির ধারে তোর জন্য অপেক্ষা করতে করতে আমি ডেকে উঠতাম, হুক্কা হুয়া হুক্কা হুয়া। তোরটাকে আমিও সাড়া দিয়ে বলতাম হুয়া হুয়া। এদিকে আয়, আয় না আয়, আয় আয়। আর এই জন্মে আমি তোর গলা জড়িয়ে কি গাইবো জানিস? পীড়িত করেলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। পীড়িত করেলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। করেলে করলে সজনী। তুই আমার মাথার ফুল, তুই আমার চুপ রে। তুই আমার হাতের বাঁধা রে। তুই আমার মাথার ফুল, তুই আমার তুই আমার হাতের বাঁধা রে। ওরে তুই যে আমার গলার বাঁধা। চুপ রে, চুপ রে। আর শুনবি না কি আমার ভালোবাসার খেয়াল? হাহ, শালা ছুঁচো, কোনো না কোনো অজুহাতে খালি শালা আমার শরীরটাতে হাত লাগানো ধান্দা। এই শালা চুপ রে। হাত দুটো আমি ভেঙে দেবো। চুপ রে। বল 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 বল। কখন থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আমিও আর তো তুই এখানে বসে আছিস। আমিও তো কাল রাত থেকে তোকে খুঁজছি রে বাচ্চা। তোকে না আমি কতবার বলেছি যে তুই এই বস্তির বাইরে যাবি না। জেল থেকে পালিয়ে আসার পর পুলিশ তোকে হন্যে হয়ে খুঁজছি। আর খুঁজবে না রে, আর খুঁজবে না। খুঁজবে না? পুলিশের খাতায় বাদশা এখন মৃত। মৃত? এই শোন, তোকে তোকে তাহলে সব আমি গুছিয়ে বলছি। হ্যাঁ। ওই যেদিন মানে তোর বস্তিতে এই বসে থাকতে থাকতে দীর্ঘদিন ধরে আমার মনে একটা কেমন আশঙ্কা জাগছিল। আমি বস্তির বাইরে একটু বেরিয়ে নির্জনে হাঁটতে চেয়েছিলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি আমি চলে গেছিলাম। আর তখনই হয়ে গেল একটা একটা বড় বিপদ। আমি হেঁটেই চলেছি জানিস, আমি হেঁটেই চলেছি। আমার আমার দল বন্ধ হয়ে গেল। কে দেখি কে কে এখানে? এই যে খুন, মনে হচ্ছে বিয়ের রাতে বদলে খুন হয়েছে। বলার মালাটা এখনো অক্ষত, চন্দনের ফোঁটা তো
এই ভদ্রলোক দেখছে অবিকল আমার মতোই দেখতে। আমার এই লম্বা চুল ফেলে দিলে এই ভদ্রলোকের সঙ্গে আমার আর কোনো মিল থাকবে না। কে কি ভাবছিস বাচ্চা? আবারও কি একটা নতুন খেলায় মেতে উঠবে? পুলিশের খাতায় তুই তো মৃত। কাজেই এই ভদ্রলোকটার পক্ষ দিয়ে যদি কিছু ফায়দা করা যায়, কিন্তু কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে এই লোকটা কে আর কি বাটার চাল চলন জানতেই হবে। আমি বলে দেবো বাদশা। কে কে তুমি কে? খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতের এই বলবার কিন্তু কোনো চোট পাই। এ কি কে তুমি? আমি তোমার সাহেব, তোমাকে আমি সব সময় অনুসরণ করি। আইনের খেলাতে মৃত বলেই আইনে যুদ্ধে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা। যে ভদ্রলোক মারা গেছেন ওনার চেহারার সঙ্গে তোমার অদ্ভুত মিল আছে, তাই আমি চাই ওরা নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু ওর সম্বন্ধে কোনো কিছু না জেনে আমি কেমন করে সেখানে যাব? আর আপনি আমাকে ওই ভদ্রলোক সম্পর্কে যা কিছু জানার প্রয়োজন আমি তা তোমাকে বলে দেবো, এবং তুমি আমার কথা মতো কাজ করে যাবে। কিন্তু আপনি কে আমি জানতে পারি কে? আর কি উদ্দেশ্যে আপনি আমাকে ওই কাজে লাগাচ্ছেন? সেটা এখন নয়, সময় সব বলে দেবে। সাবধান, আমার ডিরেকশনের বাইরে যে সামান্য অসংযত আচরণ করেছো তাহলে আমার এই বলবার হাত থেকে তুমি রেহাই পাবে না। বলো বাচ্চা, তুমি রাজি? আমি রাজি। সাবাস বাচ্চা, সাবাস। আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না, কোথাও না। কথা শোন জুমলি, তুই আমার কথা শোন। না, আমি তো মরতে যাচ্ছি না রে বাচ্চা। পাগলি। আমি তো তোর আমাদের সবার জন্য আমি তো রোজগার করতে যাচ্ছি রে পাগলি। আর সেখান থেকে ফিরে এসে আমরা দূর দেশে গিয়ে একটা ছোট্ট করে নতুন সংসার বাঁধবো। বাচ্চা, তুই আর আমায় বাধা দিস না রে ঝুমরি। না বাচ্চা, যাস না। তুই হাসি মুখে আমায় বিদায় দে ঝুমরি। বাচ্চা, তুই হাসি মুখে আমায় বিদায় তুই দে। আমায় ভুলে যাবি না তো? বিদায় দে। না, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा বাচ্চা, तेरी चाहत में। वो दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं तुझको Goodbye, Shuri. Goodbye. Goodbye. ঘরে বাইরে দুটো সমস্যা আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। একদিকে অরূপের সঙ্গে মন্দিরের সম্পর্ক আমি কিছুতেই মেনে নিতে পারছি না, অন্যদিকে সঠিক প্রমাণ না পাওয়ার জন্য আমি কোনো ডিসিশন নিতে পারছি না। সব কামে প্রমাণের জন্য পড়ে থাকতে নাই রায় মশাই। আর নইলে আপনি দেখবেন ওই মৌমাছি সব মধু খাইয়া উড়িয়া গেছে, আর আপনি কেবল শুধু সপনা লইয়া পড়িয়া আছে। আমার পার্সোনাল প্রবলেম তুমি জানলে কি করে? আমার মাথায় কতগুলো অদৃশ্য অ্যান্টেনা আছে রায় মশাই,
যেগুলো কিনা এই বাইরের সমস্ত খবরাখবরগুলো আমার মাথায় আপনা আপনি ক্যাচ করিয়া ফেলে। তার মধ্যে একটা জব্বর খবর হইল গিয়া আপনাগো স্ত্রীর সাথে আপনাগো ভাইয়ের প্রেম। কি বললে? মানে তুমি কি বলছো জানো? জানি আপনাগো ভাই আপনাদের সংসারে একটা ক্যান্সার বাঁধা বাঁধে আছে, আর যত শীঘ্র পারেন ওই ক্যান্সারটারে আপনি কাটিয়ে বাদ দিয়ে দেন রায়মশাই। দেব, ওই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারে পচন ধরবে, ক্ষত বিক্ষত করে দেবে আমার দাম্পত্য জীবন। তাই ওই ক্যান্সারটাকে আমি আমূলে বাদ দিয়ে দেবো। তার আগে আমার কামের দামটা তো দিয়ে দিন রায়মশাই। কামের দাম? হ্যাঁ, কাল রাতে আপনাকে 70 ওই পূর্ণ মাস্টারের ছেলেটারে আমি একদম খালাস করে দিয়েছি। সত্যি সত্যি বলছো? আমি নিজে লোকজন লাগিয়ে উত্তাল গঙ্গার বুকে লাশটাকে আমি ভাসিয়ে দিয়েছি। কাঞ্চন, এত শীঘ্র তুমি কাজটা সম্পন্ন করতে পারলে? হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারছেন মানিক চাঁদ যে কামে হাত দেয় সে কাম শেষ করে ছাড়ে। বড় কাজের কাজ করেছো হে মানে। এই নাও, এই নাও তোমার টাকা, 10,000 টাকা নাও। আরে আপনি তো আচ্ছা মানুষ মশাই। যে কাজের জন্য আমার কাছে টাকা দিয়েছেন, আমার সেই একই কাজের জন্য আপনি স্যারের কাছে টাকা নিলেন। আরে ভাইয়া, আমি যে এক ঢিলে 2 পাখি মারি আসি। এই যেমন ধরেন একটা ঢিল হইল গিয়া আমি পূর্ণ মাস্টারের ওই ছেলেটাকে মাইরিয়া আপনার প্রেমিকার যৌবনটাকে আস্ত রাখিয়া দিয়েছি। আর একটা চাল হইল গিয়া ওই পূর্ণমত মাস্টারের পোলাটারে শেষ করিয়া দিয়া পূর্ণমতর মেরুদণ্ডটাই তো আমি ভাঙিয়া দিয়েছি। বড় কাজের কাজ করেছো হে ভাইয়া, বড় কাজের কাজ করেছো। ধীরে রায়মশাই ধীরে, এখনই ওই সব কাম নয়। তবে আর একটা কথা, আমাগো অ্যান্টেনা যদি সঠিক বার্তা দিয়া থাকে তাহলে পূর্ণ মাস্টার তো আপনার বাড়িতে এখনই আসবে। সে কি? অন্য মাস্টার আমার বাড়িতে কেন? ঘাবড়াইবেন না, ঘাবড়াইবেন না, বরং ও আইলে আপনি আস্থা করে ওকে সাইপা ধরেন আর সালা ওর নামে ক্লেম করিয়া দেন। সালা নিজের পোলাটারে গুম করিয়া সালা আপনার বইনটারে ও ভোগ করিয়াতে চায়। আপনার কাম আপনি করেন, আমি চললাম। দারুণ আইডিয়াটা দিয়ে গেল স্যার। আমার মনে হয় এতে ওই কেসটাকে না স্যার সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিল। আর সেই সঙ্গে হবে ওই দেবীকে উদ্ধার করেও আমাদের জানা যাবে স্যার। তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি কাঞ্চন, যত শীঘ্র সম্ভব ওই পূর্ণ মাস্টারের কবল থেকে দেবীকে উদ্ধার করে এনে আমি তোমার হাতে তুলে দেব। বাজারে পণ্য নয় রায়মশাই, এই যখন তখন যা তার হাতে তুলে দেবেন। একে তুমি এখানে কেন? কাল রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস ষড়যন্ত্র করে তোমরাই আমার ছেলেকে কোথায় গুম করে রেখেছেন। পূর্ণ মাস্টার! আপনার মাথা খারাপ হয়ে গেছে মাস্টার, নইলে আপনি এই স্যারের নামে ক্লেম করতেন না। ওকে বলতে দাও কাঞ্চন। বলো বলো মাস্টার, আমার বিরুদ্ধে আমার কি কি অভিযোগ আছে আপনার বলুন। অভিযোগ নয় রায়মশাই, অভিযোগ নয়। আমি আপনার কাছে সহযোগিতা আশা করতে এসেছি। সহযোগিতা? হ্যাঁ হ্যাঁ রায়মশাই, আপনার বোন হচ্ছে আমার পুত্রবধূ, তার জীবন বড়ই বিপন্ন। কাল ফুলসজ্জ রাত থেকে বা কারা তাকে তুলে নিয়ে গেছে আমি জানি না। আপনার প্রতি আমার অনুমান যদি সত্য হয় তাহলে আসুন আমরা একসঙ্গে খুঁজে বার করবো সেই বিপন্ন সন্তান।
আপনার ওই নাটকবাজি আপনি বন্ধ করুন। রায় মশাই, নাটকবাজি? নাটকবাজি নয় তো কি? নিজের ছেলেকে নিজে খুন করে গুম করে আর এখানে এসেছেন সাধু সাজতে। এসব কি বলছো যুবক? নিজেই আমার নিজের ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল সত্য? হ্যাঁ, আপনি আমার সুন্দরী শিক্ষিতা বোনটিকে ভুলিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে নিজের পাশবিক চরিত্র পরিতার্থ করতে চান। ছি রায় মশাই, ছি! এত নোংরা নিচ মনোভাব যে মানুষে হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, যে আমার বংশের কুললোকি, যার সঙ্গে আমার বাবা মেয়ে সম্পর্ক, তাকে নিয়ে আমার রুচিকর মন্তব্য করতে আপনার বিবেকে এতটুকু পারল না? একটা বিবেকহীন পশুর কাছে বিবেকের বিচার মানায় না পূর্ণমাস্টার। ওকে পুলিশে দেন স্যার। পুলিশ তো আমি তোমাদের দেব। আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করে কোথায় ষড়যন্ত্র করে আমার ছেলেকে গুম করে রেখেছে। আমি তোমাদের পুলিশে দেব। মাস্টার দাঁড়াও, এই অরূপ রায়ের চোখ রাঙিয়ে আজ পর্যন্ত কেউ কখনো পার পায়নি, আর তুমিও পাবে না। কাঞ্চন, ওকে ওর ছেলের মতো ওই থামে গিয়ে বলো। দাঁড়ান! একটা দুর্বল অথর্ব বৃদ্ধকে দড়ি দিয়ে বাঁধবার কি আছে? ওর জন্য তো আমাদের এই শক্ত হাতগুলোই যথেষ্ট। ওগুলো তোরা কি এনেছিস? আমার এই থালিতে সাজানো আছে তোমার সেই শঙ্কর মাছের চাবুক। আর আমার থালিতে আছে তোমার পুরনো ছেঁড়া এক জোড়া জুতো। জুতো? এই জুতোর মালা গলায় পরিয়ে তোমার ওই পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও দাদা। এসো, এসো কাঞ্চন। না, তুমি ওই শঙ্কর মাছের চাবুক তুলে নাও, আর আমি ওই ছেঁড়া জুতো গলায় পরিয়ে ওই পুণ্যব্রত মাস্টারকে এই বাড়ি থেকে বিদায় করি। আত্মীয়ের মর্যাদা তুমি না বুঝলেও আমি বুঝি দাদা। তাই যে মানুষটাকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চেয়েছিলে, সেই পিতৃতুল্য মানুষটাকে আমি এই ফুলের মালা দিয়ে সসম্মানে বরণ করে নিলাম। এই তুমি কি করলে যুবক? আমার স্বামীর অপমানের প্রায়শ্চিত্ত মেসমশাই, আর সেই সঙ্গে আমার ছোট্ট একটা অনুরোধ, অশ্রদ্ধার অন্ন মনে না করে আমার এই হাতের সামান্য মিষ্টি খেয়ে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করতে দিন। বন্ধুরা, খাবো মা, খাবো, নিশ্চয়ই খাবো। যে অসম্মানে হাত থেকে তোমরা আমায় বাঁচালে, তার জন্য শ্রদ্ধার আবেগে তোমার এই মনুষ্যত্বর কাছে আমার মাথাটা নত করতে ইচ্ছে করছে। না মেসমশাই, না মেসমশাই না, আমার বলতে ইচ্ছে করছে তোমাদের নমস্কার করি। মেসমশাই ও কারণ বোধ আর হয় না। মেসমশাই, দাও মা দাও, অশ্রদ্ধার অন্য হিসাবে নয়, তোমার হাতের দেয়া মা মা অন্নপূর্ণা অন্য হিসাবে আমি গ্রহণ করলাম। হ্যাঁ, পূর্ণ মাস্টার, পূর্ণ মাস্টার শুধু পুণ্যই সঞ্চয় করে গেছেন রায়মশাই, তাই সহজে তাকে পাপ তাকে বর্ষ করে না। এখনো বলছি তুমি সাবধান হও, নাহলে তোমার ধ্বংস অনিবার্য।
তাই স্যার একটা কথা বলে যাচ্ছি, এর যদি বিহিত না করেন তাহলে আপনাকেও এর থেকে অনেক ঢের বেশি অপমান আগামী দিনে সহ্য করতে হবে স্যার। শয়তানি, বল, আমাকে অপমান করার সাহস তোকে কে দিল? বল! দাদা খবরদার, দ্বিতীয়বার আমার দিদির গায়ে হাত তোলার চেষ্টা করলে আপনার হাত আমি গুলি মেরে উড়িয়ে দেবো। তুই এসেছিস ভাই, তুই এসেছিস। হ্যাঁ রে দিদি, হ্যাঁ, আমি বলেছিলাম না যেদিন আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবো আমি সেই দিন এই বাড়িতে আসবো। খুব অবাক হলেন তাই না মিস্টার রায়? যাকে আপনি একদিন চোর বলে অপরাধী সাহায্য চেয়েছিলেন, আজ তারই সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা পাচ্ছেন তাই না? কিসের অপরাধ আমার? সেটা থানায় গেলে বুঝতে পারবেন। মোহন, আপাতত আপনাকে আমি বধূ নির্যাতনে অপরাধে অ্যারেস্ট করছি। মোহন, দাঁড়ান ইন্সপেক্টর, দাঁড়ান। মোহন নয়, আই এম ইন্সপেক্টর মোহন। মোহন! And you are under arrest. দাঁড়ান ইন্সপেক্টর, কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন ছাড়া তাকে অ্যারেস্ট করা যায় না। তাই বলছি, আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। না রে দিদি না, তুই এই অভিমানের বসে নিজেকে তুই তিলে তিলে শেষ করে ফেলিস না। মোহন, প্লিজ মোহন, আমার এই শান্তির সংসারে তুই অশান্তির বীজ আর ছড়াস না ভাই। তাই আমি হাত জোড়ো করে তোর কাছে অনুরোধ করছি, তুই চলে যা ভাই, তুই এই বাড়ি থেকে চলে যা, চলে যা ভাই, চলে যা। ঠিক আছে, চলে যাচ্ছি রে দিদি। তবে যাবার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এইসব অত্যাচারী স্বামীদের প্রশ্রয় দেয় বলে আজও এই সমাজে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর বধূ খুন। তোদের মতো মেয়েদের দুর্বলতার কারণেই আজও এই সমাজ থেকে ওই বধূ নির্যাতন নামক শব্দটাকে আমরা শত চেষ্টা করে মুছে ফেলতে পারছি না দিদি, মুছে ফেলতে পারছি না। তুই আমায় ক্ষমা করিস ভাই, তুই আমায় ক্ষমা করিস। শয়তানি, তোর ভাইকে দে আমায় অপমান করিয়ে আমার নেকম করা হচ্ছে। সাবধান দাদা, সাবধান। ওদের দেহে আরেকটা আঘাত করলে তোমার ওই হাত আমি মুদ্রে ভেঙে দেবো দাদা। আসল ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপার? হ্যাঁ, আমার বউকে আমি শাসন করলে তোর মনে এত ব্যথা লাগে কেন? আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথায় এত উঠে বসে কেন? তুমি কি বলছো? এত বোকা আমি নই। কি বলতে চাও তুমি? কি বলছো? বলতে চাই, স্বামীর চেয়ে দামি জিনিসটা আজকাল যে ওর কাছে তুমি পাচ্ছ, তাই নোংরামি করে তুমি আমার পরিবারের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছ। তুমি বলো না, তুমি কি বলছো? দাদা, ছি দাদা, ছি। এত নোংরা, এত নীচ তোমার মনোভাব দাদা। তোমার দাদার কথায় কিছু মনে করো না ঠাকুর। যাকে আমি মায়ের আসরে বসিয়ে পুজো করি, ওর কথায় কিছু মনে করো না। যার অন্তর থেকে মাতৃস্নেহের সুধা নিয়ে আমি আমার মাতৃহারার ব্যথা ভুলে থাকি, সেই মাতৃসম বৌদিকে নিয়ে তুমি আমার। ও মানুষ নয় ভাই, ও মানুষ নয়, ও মানুষ নয়, ও মানুষ নয়।
ওর কথায় তুমি কিচ্ছু মনে করো না, কিচ্ছু মনে করো না। মন আজ আমার ভেঙে গেছে বৌদি, শেষ হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। তাই তো এই মিথ্যে কলঙ্ক নিয়ে আমি আর এখানে থাকবো না। আমি অনেক দূরে তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চিরদিনেরই মতো চলে যাবো। না না ঠাকুরপো, না, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি তো জানো, ঈশ্বর তো জানে তোমার আমার আসল সম্পর্ক কি। তুমি কিছুতে এই বাড়ি ছেড়ে যেও না ঠাকুরপো, কিছুতে এই বাড়ি ছেড়ে যেও না। আর তুমি আমায় বাধা দিও না বৌদি, আর তুমি আমায় বাধা দিও না। দাদার মনে যে সন্দেহের বীজ শাখা প্রশাখা বিস্তার করেছে, তার থেকে আমরা কেউ রেহাই পাবো না বৌদি। তাই ভয়ঙ্কর কিছু ঘটার আগে আমি এই বাড়ি ছেড়ে চিরদিন আর কখনো ফিরে আসবো না। না ঠাকুরপো, না, তুমি বাড়ি ছেড়ে যেও না ঠাকুরপো, তুমি ফিরে এসো ঠাকুরপো, তুমি ফিরে এসো, ফিরে এসো। মারো পিসিমা, মারো, যতক্ষণ না ও সত্যি কথা বলে মেরে মেরে ওর মুখটা ভেঙে দাও। ঠাকুরপো, এই উদ্দেশ্যে বুঝি সেদিন মিথ্যে বউ সেজে ভালো মানুষের অভিনয় করে এই সংসারে এসেছিলে বৌদি? কেন তুমি এমন করলে বৌদি? তোমার কাছে হাবা গোবা স্বামীর কোনো মূল্য না থাকলেও আমাদের কাছে ওই হাবা গোবা মানুষটার মূল্য অনেক যে বেশি বেশি বৌদি। তাই বলছি, আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও বৌদি, আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও। যদি আমার কথা তোমরা বিশ্বাস করো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার দাদাকে ফিরে পাবে ভাই। কারণ আমার উপরে যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচারটা যদি এই পিসিমার উপরেই করো, তাহলে আসল সত্যটা একেবারে প্রকাশ হয়ে যাবে। এই হারামজাদি, আবার আমার নামটা যদি আর একবার তুই উচ্চারণ করেছিস রে হারামজাদি, তাহলে তোর জিভটাকে আমি টেনে ছেড়ে দেব। পিসিমা, আরে করো কি সরনা, করো কি? নতুন বইয়ের গায়ে হাত তুললে যে বধূ নির্যাতনের দায়ে পড়বা। এই হারামজাদি কাণ্ডটা তুমি জানো কি? এই হারামজাদি আমাদের উপরে দোষারোপ করতে চাইছে, কিন্তু এই হারামজাদি চাইছে আমাদের বাড়ি থেকে দুজনকে তাড়িয়ে দিতে। বৌমা, লক্ষ্মী মা আমার, সত্যি করে কও তো, আমাদের আমাদের হাদারামটাকে তুমি কাতরে পাচার করিয়া দিয়েছো? তোমাকে কেউ কিছু কইবে না, তুমি, তোমার কোনো ভয় নাই। তুমি আমার কানে কানে কইয়া দাও তো বৌমা, আমাদের হাদারামটাকে তুমি কোথায় দিয়েছো? আমি আপনাদের কেমন করে বিশ্বাস করাই যে যে আমি সম্পূর্ণ নির্দোষ। এই পিসিমাই সেই রাতে। হারামজাদি, আর একবার যদি আমার নাম উচ্চারণ করেছিস তবে রে পিসিমা, কি ভেবেছেন আপনি? গায়ের জেলা আসল সত্যকে চাপা রেখে একটা নির্দোষ মেয়েকে দোষে সাজিয়ে আপনাদের অসৎ উদ্দেশ্য সিদ্ধ করবেন, তাই না? কিন্তু না, আপনি তা কিছুতেই পারবেন না। হারামজাদি, আমার এই স্বামী পেছনে আপনারা দুজনেই দায়ী। কি বললি হারামজাদি? আর একবার যদি আমার নাম উচ্চারণ করেছিস না, তোর জিভটাকে আমি টেনে ছেড়ে দেব। আর পাঁচটা গৃহবধূর মতো আমি শুধু এখানে চোখে জল ছড়াতে আসিনি, প্রয়োজনে এই হাতটা মুচড়ে ভেঙে ফেলারও ক্ষমতা আমার আছে। তোমার ওই অস্ত্র ভোতা করাবার যন্ত্র আমার কাছে আছে। এবার সত্যি করে কও, ওরে এত সাহস! আমার গায়ে হাত! কোথায় পাচার করেছো?
মানে তোমার এত সাহস আমার বৌমার গায়ে হাত তুলো? আমাকেও সাহস নয় দাদা, আমাকেও সাহস নয়, এই সাহসটা দিয়েছে আমাদের এই হৃদয় হৃদয় বাবা। তোমাকে সাহস দিয়েছে বৌমাকে চাবুক মারার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি সাহস দিয়েছি, কেনই বা দেব না? একটা জল জ্যান্ত মানুষ ফুলশয্যার ঘর থেকে উদা হয়ে গেল, কিন্তু বৌদি তার কোনো খবর দিতে চাইছে না। কেন বাবা, কেন? দাদার কি হয়েছে, দাদা কোথায় আছে, তার খবরই কোনো বৌদি দিতে চাইছে না বাবা। এই প্রশ্নটা তো আমি তোমাদেরও করতে পারতাম হৃদয়। আমাদের ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের কাছ থেকে তার স্বামী হারিয়ে গেল, সেই জন্য কি আমরাও দায়ী নই? তার মানে তুমি কি বলতে চাও দাদা, আমরাই হাদাকে? তোরা যে কাজ করেছিস তার যেমন কোনো প্রমাণ নেই, যে বৌমাও যে দোষী তারও কোনো প্রমাণ নেই। তবু সন্দেহের তীর যখন আমার দিকে, তখন আপনি আমাকে যা খুশি শাস্তি দিন বাবা। তবু এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না বাবা, আমি সহ্য। কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না। সবাই তোমাকে দোষী সাজাবার চেষ্টা করলো, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি একজন নারী জীবনে সিঁদুরের কতটা মূল্য। সেই সম্পদ নষ্ট হয়ে গেলে আর কখনো ফিরে আসে না। বাবা, আমার সিঁদুর অক্ষত আছে তো বাবা? ঈশ্বরে বিশ্বাস রাখো মা, আমার মন বলছে আমার খোকা একদিন না একদিন ফিরে আসবে, ঠিক বেঁচে আছে। ছোট বাবু, খোকা আসছে। দাদা আসছে। কোথায় নন্দদা, কোথায় তোমার খোকা বাবু? বলো কোথায়, বলো না নন্দদা, কোথায় তোমার খোকা বাবু? এতে গেছি আমি, আমি আবার এতে গেছি। দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? বলো না তুমি এতদিন কোথায় ছিলে? এ কি দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? এ তো দেখছি এক ঝটকায় ঘায়েল করে দিলে। কেন না, তুমি কেন না বউ? আমি তো আবার এতে গেছি গো, এতে গেছি। কেন না, কেন না, কেন না? কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে দাদা? তোমার জন্য বুঝি আমায় মন খারাপ করেনি? করছিল তো, করছিল, আমার খুব মন খারাপ করছিল। ও, এটাই তাহলে সেই আসল ভাই। হ্যালে করছিল, মন খারাপ মনে করছিল, তাই তো আমি আবার এখানে চলে এলাম। তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমি বড় বেকুল হয়ে পড়েছি। আমি 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 সেদিন রাতে এই পিসিমা তোমাকে ডাক্তার ডাকার জন্য ডেকে নিয়ে যায়নি? পিসিমা? হ্যাঁ। না না, বলো দাদা, সেদিন কি তোমাকে পিসিমা ডেকে নিয়ে গেছিল? না রে ভাই, না, পিসিমা ডাকে নিয়ে যাবো, পিসিমা ডাকে। কি এইবার তোমাদের সবার সন্দেহ মিটে গেল তো? এইবার বলতো বাবা হাদারাম, এই বৌমা সেই দিন রাত্রে বেলায় গুন্ডা লাগিয়ে তোকে মারার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে? একেবারে একেবারে উন্মাদ হয়ে গেছে গো। তাই তো মনে হচ্ছে, আসলে আমাকে তদন্ত করিয়া দেখতে হইব তুই শালা কোন মাল। সত্যি তো, চলো না, চলো চলো, আমরা পাশের রুমে গিয়ে বিশ্রাম করি। চলো চলো। এবার বল খোকা, হ্যাঁ আমরা সবাই তোর জন্য যে বড় বেকুল হয়ে পড়েছি। বলো দাদা, তুমি কোথায় ছিলে? পোশাকে এসব কিসের দাগ তোমার? রক্তের। হ্যাঁ, সেদিন তো অনেক ঘটনা ঘটে গেল রে ভাই। সেদিন আমরা ঘুমোচ্ছিলাম ফুলসজ্জার ঘরে, আর তখন হ্যাঁ, একটা ও এত তো বড়, আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। হ্যাঁ তো, ঘুমাচ্ছিলে তো। তখন
তখন একটা এত বড় লাকড় তোলে এলো, তার যে লাকড়টা বিকট চিৎকার করলো। তখন আমি আমার বউকে বাঁচাতে যে লাকড়টা পিছনে এবং দাপিয়ে বললাম, তারপর তুতেই তোলেতি যে 3 দিন 3 রাত সে লাকড়টা তাদের ওতাই করে লাকড়টাকে এবার মেরে ফেলে আমি তারপর ফিলেতেছি। এই যে আমার গায়ে লেগে আছে না, এই রক্তগুলো তো সেই লাকড়টার রক্ত গো। রক্ত? হ্যাঁ, সে লাকড়টার রক্ত। আর তাকে একবারে মেলে ফেলেছি। হ্যাঁ, রক্ত? দাদা, খোকা বাবু, হ্যাঁ গো, মেলে ফেলেছি তাকে আমি একেবারে মেলে ফেলেছি। খোকাকে ফিরে পেয়ে আমার সব, খোকাকে ফিরে পেয়ে সব ফিরে গেছে উপনন্দ। দাঁড়িয়ে আর কি ভাবছিস? মিথ্যে সন্দেহের বসে বৌমার প্রতি যে দুর্ব্যবহার করেছিস তার জন্য তুই ক্ষমা চেয়ে নে। তুমি আমায় ক্ষমা করো বৌদি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। ঠাকুরপো ক্ষমা চেয়ে আর তুমি আমাকে লজ্জা দিও না ভাই, বরং এসো আজ আমরা সব কথা ভুলি, আবার আমরা হাসি খুশিতে ভরিয়ে তুলি আমাদের এই সংসার। সালা ফার্স্ট ক্লাসের কিস্তি মা, এবার সেকেন্ড চান্স। খোকা, বাবা, হ্যাঁ বলো বাবা, বলো বাবা, বলো। এবার ভেতরে চল। হ্যাঁ বৌমা, হ্যাঁ বাবা বলুন। খোকাকে নিয়ে চলো। কত এই কয়েকদিনে কোথায় ছিল, কি করছিল, এখন জানার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় ও মানসিকভাবে ভীষণ বিপর্যয়, তাই হয়তো কিছু অস্বাভাবিক কিছু কথাবার্তা বলছে। পরে সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই ঘরে ফিরে চলো।